বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল। বুধবার বিকেলে নির্বাচন কমিশনের বৈঠক শেষে এই তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব। এদিকে তফসিল ঘোষণার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছে ইসি। এদিন দুপুরে রাষ্ট্রপতির সাথে ভোটের তারিখ নিয়ে আলোচনা করতে বঙ্গভবনে যায় সিইসির নেতৃত্বে পুরো কমিশন। ফারজানা আক্তার জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচন নিয়ে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল তফসিল ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার, যেখানে থাকবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ। বুধবার বিকেলে এই বিষয়ে সংবাদ সম্মেলন করেন ইসির সিনিয়র সচিব। এর আগে জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণ রেকর্ড করে রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি। আগামীকাল সন্ধ্যা ৬টার সময় তফসিল ঘোষণা করা হবে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার তফসিল আপনার অন এয়ারে আপনাদেরকে জানিয়ে দিবেন। উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, এখানে তফসিল ঘোষণা করে দিবেন। বাগেরহাটে ৪ আসন ও গাজীপুরে ৫ আসন রেখে হাইকোর্টের রায় বহাল রেখে বুধবার আপিল বিভাগ যে রায় দিয়েছে তফসিলে তার কোনো প্রভাব পড়বে না বলেও জানান ইসি সচিব। আমরা সীমানা নিয়ে যে একটা খবর পেয়েছি, আমরা অ্যাডভোকেট অন রেকর্ড অথবা শর্ট কি বলে অর্ডার পাওয়ার পরে এ বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবেন। কালকে ৩ আসন আপনার তফসিল কালকে ঘোষণা করা হবে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে ৩০০ আসনে, কারণ আমরা এখনো পর্যন্ত তো কোর্টের কোনো অর্ডার পাইনি। অর্ডার পাওয়ার পরে যদি সংশোধন লাগে সেটাও সেভাবে করা যাবে। এদিন দুপুরে রাষ্ট্রপতির সাথে ভোটের তারিখ নিয়ে আলোচনা করতে বঙ্গভবনে গিয়েছে সিইসির নেতৃত্বে পুরো কমিশন। রাষ্ট্রপতিকে নির্বাচনের প্রস্তুতি অবহিত করে কমিশন। তফসিল ঘিরে জোরদার করা হয়েছে নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। শিরোনামে বলছিলাম, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে থাকা 2 ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মাহফুজ আলম পদত্যাগ করেছেন। আজ বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে তাঁরা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ বিকেল 5টা নাগাদ এই পদত্যাগপত্র জমা দেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার সাথে সাথে সেটা কার্যকর হবে। জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছিলেন। 2024 সালের 5 আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এতদিন উপদেষ্টা পরিষদের সদস্য প্রধান উপদেষ্টা সহ 23 জন ছিলেন। তাদের মধ্যে এই 2 জন ছাত্র প্রতিনিধি পদত্যাগ করলেন। তাদের এই যে পদত্যাগপত্র নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সাথে সাথে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে কার্যকর হবে। জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দেয়া এই 2 ছাত্র নেতার পদত্যাগপত্র গ্রহণের পর প্রধান উপদেষ্টা তাদের ভবিষ্যৎ জীবনের মঙ্গল কামনা করেন। তিনি বলেন, আমি কোর্ট অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে তোমরা যেভাবে জাতিকে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির পথে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। আগামী নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, এই নির্বাচনকে সুন্দর এবং সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখতে হবে। এই সুযোগকে কাজে লাগাতে ব্যর্থ হলে জাতি মুখ থুবড়ে পড়বে বলেও জানিয়েছেন তিনি। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি এসব দিক নির্দেশনা দেন। আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমান। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে প্রস্তুতি নিচ্ছে সরকার। সেই প্রস্তুতির অংশ হিসেবে বুধবার সারা দেশের উপজেলা নির্বাহী কর্মকর্তাদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এটা একটা ঐতিহাসিক দায়িত্ব, এই কথাটা যেন তোমাদের মনে থাকে। এ সময় তিনি জানান, বিগত আমলে যে নির্বাচনগুলো হয়েছে যে কোনো সুস্থ মানুষ বলবে এটা নির্বাচন নয়, প্রতারণা হয়েছে। ইতিহাস নতুন করে সুযোগ দিয়েছে। এই সুযোগকে ব্যবহার করা না গেলে জাতি মুখ থুবড়ে পড়বে। ভালোভাবে দায়িত্ব পালন করতে পারলে আগামী নির্বাচনের দিনটি জনগণের জন্যও ঐতিহাসিক হবে। যেহেতু এই ঐতিহাসিক দায়িত্ব আমার কাছে এসছে, ঐতিহাসিক সুযোগ আমার কাছে এসছে, আমি এটা এমনভাবে করবো সারা জীবন আমি যেন মনে করি যে আই ডিড দ্য রাইট থিং।
আমি ঠিক কাজ করেছিলাম সেদিন। এটা শুধু আমাদের জাতির জন্য না, আন্তর্জাতিক পর্যবেক্ষক যারা আসবে তারা বলবে যে এটা তো অন্য কোনো দেশের হয়তো দেখিনি আমরা কোনোদিন। প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সৃজনশীল হওয়ার পাশাপাশি অপতথ্য ও গুজব প্রতিরোধে ব্যবস্থা নেয়ার নির্দেশনা দেন। কেউ আসবে ঝামেলা করার জন্য, আসবে ঝামেলা সামাল দেওয়ার কি প্রক্রিয়া সেটা আগে থেকে জেনে নিও। নিজেরা বসে পরামর্শ করে, সলা পরামর্শ করে কে কীভাবে হ্যান্ডেল করবে, এখান থেকে অনেক নির্দেশিকা যাবে, সেটা বোঝার চেষ্টা করো যাতে করে তাদের সঙ্গে ব্যবহার ঠিক হয়। তিনি জানান নির্বাচন আগামী 5 বছরের জন্য, আর গণভোট 100 বছরের জন্য জাতির পথ তৈরি করে দেবে। নির্বাচন একটা অংশ, আরেকটা হলো গণভোট আরেকটা অংশ। দুটোই খুব গুরুত্বপূর্ণ। একটা 5 বছরের জন্য গুরুত্বপূর্ণ, তো আরেকটা গণভোট যেটা, সেটা 5 বছরের জন্য না, এটা 100 বছরের জন্য। 100 বছর এটা আমরা স্মরণ করবো যে ওই দিন যে আমরা করে দিয়েছিলাম, সেই জন্য 100 বছর ধরে এবং তার পরবর্তী সময়েও বাংলাদেশ পাল্টে গেল, স্থায়ীভাবে পাল্টে গেল। ইউএনওদের নিজ নিজ এলাকার সব পোলিং স্টেশন পরিদর্শনের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষ, এলাকাবাসী এবং সহকর্মীদের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর নির্বাচন আয়োজনের প্রস্তুতি নেয়ার পরামর্শও দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। এই নতুন বাংলাদেশ করতে হলে সেটা তোমাদের হাত দিয়েই আসবে। মুজাহিরুল হক রুমেন, ৭১, ঢাকা। সরকার বদল হলেও তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিলুপ্ত হবে না, বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে, এই মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বুধবার মানবাধিকার দিবসের এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। ওই অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, তিনি ফোন করলেও নির্বাচনের দোহাই দিয়ে জেলা প্রশাসকরা নির্দেশ মানছেন না। আরো জানাচ্ছেন জুলিয়া তানহা। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের অনুষ্ঠান আয়োজন করে ইউএনডিপি। এতে যোগ দেন সরকারের 2 উপদেষ্টা সহ অতিথিরা। আইন উপদেষ্টা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। তিনি বলেন, সরকার বদল হলেও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও স্বাধীন বিচার বিভাগ টিকে থাকবে। যখন আমরা রিফর্মের কথা বলি, আমাদের মধ্যে কমন একটা হতাশা কাজ করে যে নেক্সট যখন পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে তখন কি হবে, এগুলো তো সব হারায় যাবে। আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি 2টা জিনিস হারাবে না। আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট থাকবে, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা থাকবে। এটা আমাদের হিউম্যান রাইটস অ্যাডভান্সমেন্টের জন্য বড় গ্যারান্টি। উপদেষ্টা আদিলুর রহমান আশা করেন নির্বাচিত সরকার জনগণতান্ত্রিক ধারায় দেশ পরিচালনা করবে। বাংলাদেশ যেন একটা সত্যিকার অর্থে গণমুখী, গণতান্ত্রিক, বিশেষ করে জনগণতান্ত্রিক ধারায় আবার ফেরার পথে এগিয়ে যায়। জনগণের ঐক্যবদ্ধ অবস্থানের সঙ্গে যখন তারা একাকার হয়, মানুষ বেনিফিট পায়, আর যখন তার বিরুদ্ধে দাঁড়ায় তখন ফ্যাসিবাদী শাসনের জন্ম হয়। একই অনুষ্ঠানে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো কাজে ডিসিদের ফোন করা হলে নির্বাচনের দোহাই দিয়ে তারা কাজ করছেন না। আমরা যখন দায়িত্ব নিলাম প্রথম 4 মাসের কথা একটু ভাবেন তো, আর এখন যেখানেই ফোন করি ডিসি সাহেব এই কাজটা করতে হবে, ম্যাডাম এখন তো ইলেকশন, তো ইলেকশনের সময় ভাত খাবো না, গোসল করবো না, তো ইলেকশনের সময় নর্মাল কাজ কেন করা যাবে না? সব কাজই তো করতে হবে। এবং আমাদের ক্যাবিনেট থেকে কিন্তু স্পষ্ট নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, ইলেকশন ক্যানট বি টেকেন অ্যাজ অ্যান এক্সকিউজ ফর নট ডুইং ইয়োর রেগুলার জব। উপদেষ্টারা জানান, মানবাধিকার রক্ষায় বর্তমান সরকারের গৃহীত উদ্যোগগুলো অব্যাহত থাকলে ফ্যাসিবাদী শাসন প্রতিহত করা যাবে। জুলিয়া তানহা, ৭১, ঢাকা। জাতীয় নির্বাচনের জন্য 125 আসনে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। ঢাকা 11 থেকে নাহিদ ইসলাম আর তাসনিম জারা, ঢাকা 9 থেকে শাপলাকলি প্রতীকে লড়বেন। আক্তার লড়বেন রংপুর 4 থেকে। বুধবার রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয় থেকে প্রার্থিতা ঘোষণা করেন এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, বিএনপি এবং জামায়াতের সাথে জোট বা আসন সমঝোতায় যাবে না এনসিপি। রাশেদ আনিসা রিপোর্ট। বুধবার দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে দলের প্রার্থী ঘোষণা করল শাপলাকলি প্রতীকের দলটি। এতে প্রাথমিকভাবে 125টি আসনের জন্য এনসিপি প্রার্থী ঘোষণা করেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন। রংপুর 4 আমি নিজে আক্তার হোসেন। আক্তার জানান, ঢাকা 11 থেকে নাহিদ ইসলাম, আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1,
হাসনাত আব্দুল্লাহ কুমিল্লা 4 আসন, তাসলিম জারা ঢাকা 9 আসন থেকে নির্বাচন করবেন। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন কোন আসন থেকে লড়বেন তা এখনো ঘোষণা হয়নি। ব্রিফিংয়ে দলটির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি জানান, প্রথম তালিকায় জুলাই বিপ্লবীরা স্থান পেয়েছেন। এরপরে এনসিপি নেতা ও সংস্কারের পক্ষে থাকা নেতাকর্মীদের নিয়ে প্রার্থিতা ঘোষণা করা হবে। বিএনপির যারা বিদ্রোহী রয়েছেন, তবে রিফর্মের পক্ষে আপনারা আছেন। জামায়াতের যারা বিদ্রোহী রয়েছেন, রিফর্মের পক্ষে যারা আছেন, বিভিন্ন সিভিল সোসাইটি যারা সৎ দক্ষ যোগ্য যারা রয়েছেন, দ্বিতীয় তালিকায় আমরা তাদের নামগুলো রাখার চেষ্টা করব। যারা ট্রেডিশনালি চিন্তা করেন যে রাজনীতিটা শুধুমাত্র খারাপ মানুষের জায়গা, গডফাদার, সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সেই রাজনীতির সময় এখন শেষ। নাহিদ ইসলাম জানান, বিএনপি জামাতের সাথে জোট বা আসন সমঝোতা করবে না এনসিপি। আমরা চাই যে আমাদের রাজনৈতিক লক্ষ্য আদর্শ নিয়ে আমরা এককভাবে দাঁড়াবো। নির্বাচনের ফলাফল যাই আসুক, আমরা জনগণের কাছে পৌঁছাবো। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা সংস্কারের পক্ষের দলগুলো রয়েছে, আমরা তাদেরকে নিয়ে জোট করবো এবং তাদেরকে নিয়ে আমরা আলাদাভাবে বিএনপি জামাতের বাইরে নির্বাচনে অংশগ্রহণ করব। তালিকায় থাকা 125 জনের বিরুদ্ধে কোনো অনিয়মের তথ্য প্রমাণ পেলে তদন্ত সাপেক্ষে বাতিল করা হবে দলীয় মনোনয়ন, জানান এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। যদি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে দুর্নীতি, সন্ত্রাস বা ফ্যাসিজমের সাথে জড়ানোর, তাহলে সেই প্রার্থীটা বাতিল হবে। রাশেদ আনিস, 71, ঢাকা। রাজনৈতিক দলগুলোকে তর্ক বিতর্ক এবং দোষারোপের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, দলগুলোর এমন কর্মকাণ্ডে জনগণ বিরক্ত। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচিতে সব কথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরো জানাচ্ছেন শফিকুল হক। দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক বিএনপির কর্মসূচির চতুর্থ দিন খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে বুধবারের এই কর্মসূচিতে অংশ নিয়েছেন জাতীয়তাবাদী যুবদল ও কৃষক দলের নেতাকর্মীরা। সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পর্যায়ক্রমিকভাবে আমরা এদেশের নারী সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। দলের শীর্ষ নেতা তার বক্তব্যে ক্ষমতায় গেলে বিএনপি কি করবে সেই পরিকল্পনা তুলে ধরেন। এমন পরিকল্পনা অন্য কোন দলের আছে কিনা সে প্রশ্ন রাখেন তিনি। কোন রাজনৈতিক দল এরকম প্ল্যানিং দিয়েছে? কোন ইয়েস, কোন রাজনৈতিক দল আপনাকে কোনো প্ল্যান দিতে পারে নাই, দেশের মানুষকে কোনো প্ল্যান দিতে পারে নাই, পরিকল্পনা দিতে পারে নাই যে দেশকে আমরা কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। একমাত্র বিএনপি আপনার দল দিয়েছে। রাজনৈতিক দলগুলোর দোষারোপের রাজনীতিতে জনগণ বিরক্ত বলে মন্তব্য করেন তারেক রহমান। বলেন, প্রচলিত ধারার রাজনীতি থেকে বের হয়ে আসতে হবে। এর এটা ভালো না, ওর ওটা ভালো না, এই এটা খারাপ বলেছে, ওটা খারাপ বলেছে, ও খারাপ লোক, ও খারাপ লোক। আসুন আমরা এর থেকে বেরিয়ে আসি। এই সাধারণ মানুষরা এইসব ডিবেট শুনতে 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 ফেড আপ হয়ে গেছে। মানুষ একদম ক্লিয়ার রাস্তা দেখতেছে। ওকে, তুমি রাজনৈতিক দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি বাংলাদেশের জনপ্রিয় দল, তুমি নিজেকে ডিমান্ড করছো তুমি সবচেয়ে বড় দল, তাহলে বলো তুমি আমার জন্য কি করবে, তোমাকে যদি আমি সুযোগ দেই। আমার তো মনে হয় মানুষ বোধহয় এখন সোজা স্ট্রেট কাট এই কথাই বলছে। নেতাকর্মীদের ঘরে বসে না থেকে দেশ গড়ার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আমরা জনগণের রায় চাই, জনগণের সমর্থন চাই। এবার শুধু পারবো বললে হবে না, সহকর্মীবৃন্দ, করতে হবে, কাজটি করতে হবে, এর কোনো বিকল্প নেই। আদারওয়াইজ এই দেশ এবং জাতি ধ্বংস হয়ে যাবে আমরা যদি সজাগ না হই, আমরা যদি এই যুদ্ধে মাঠে নেমে না পড়ি। এই দেশ ধ্বংস হয়ে যাবে। ধানের শীষকে জেতানোর মাধ্যমে দেশকে রক্ষা করতে হবে। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ এবং সবার আগে বাংলাদেশ, নো কম্প্রোমাইজ। বিএনপি ক্ষমতায় গেলে ফ্যাসিবাদী শাসনামলের মতো মানবাধিকার লঙ্ঘনের পুনরাবৃত্তি আর হবে না বলেও প্রতিশ্রুতি দেন বিএনপির এই শীর্ষ নেতা। হতে পারে সে ভিন্ন মতের মানুষ, কিন্তু কোনো মানুষের সাথে এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আর না ঘটুক, এটি আমরা চাই। শফিকুল হক, 71, ঢাকা। দেশে ফিরে আগামীর নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবেন তারেক রহমান, এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন। সেই সাথে তিনি আরও জানিয়েছেন, এনসিপির সংস্কার মানে হলো তাদের ক্ষমতায় যাওয়ার বন্দোবস্ত। রিপোর্ট মাহিরা ইসলামের।
জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য। বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির আজ চতুর্থ দিন বুধবার। অনুষ্ঠানটিতে আজকের পর্ব ছিল যুবদলের কর্মপরিকল্পনা নিয়ে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুহুল কবির রিজভী আহমেদ। অনুষ্ঠানে বক্তারা বিএনপির সংস্কার প্রস্তাব ও দেশ গড়ার পরিকল্পনা প্রতি ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান। অনেকে বলেন না হ্যান করেঙ্গা তেন করেঙ্গা, রাজার বেটিকে বিয়ে করেঙ্গা বলে না নাকি। এখন জনগণ জানতে চায় তুমি রাজার মেয়েকে বিয়ে করতে চাও কিভাবে। বিএনপির যে 31 দফার আলোকে যে রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেখান থেকে মূল্যবান 8টি বিষয় নিয়ে 4 জন বিশিষ্ট ব্যক্তি আমাদেরকে এখানে বিশদভাবে বলবেন। এ সময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে ফিরে আগামীতে তারেক রহমান রাষ্ট্রের হাল ধরবেন। আমাদের নেতা তারেক রহমান অচিরেই দেশে ফিরে এসে আমাদের দেশের মানুষের হাল ধরবেন, রাজনীতির হাল ধরবেন এবং নতুন নতুন চিন্তা চেতনা মাধ্যমে এই দেশের মানুষকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আর বিএনপিতে এনসিপির যোগদানের বিষয় নিয়েও কথা বলেন তিনি। জানতে এলাম কি সংস্কার বলো, আমাকে বলো দেখি আমি পারি কিনা। ওরা কথা বলতে পারছে না। একটা সংস্কার ওরা খুব শিওর হয়ে জানেন যে তাদেরকে এমন একটা সংস্কার করতে হবে যে সংস্কারটা করলে তারা ক্ষমতা যেতে পারবে। মির্জা আব্বাস বলেন, বেগম খালেদা জিয়া শুধু জাতীয়তাবাদের কাছে শ্রদ্ধার নয়, গণতন্ত্রকামী মানুষের ভালোবাসা অর্জন করেছেন। সকলের কাছে শুধু নেত্রী নন, তিনি বাংলাদেশের একজন অভিভাবিকা ছিলেন হিসেবে প্রমাণিত হয়েছে। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। দিন বদলেছে কিন্তু নারীদের জীবনে বদলায়নি বাস্তবতা। কৃষি নির্ভর জেলা জয়পুরহাটেও নারীদের জীবনে পৌঁছায়নি তেমন কোনো উন্নয়নের ছোঁয়া। তবে এবার এই পরিবর্তিত পরিস্থিতিতে ভোট নিয়ে ভাবছেন জেলা নারীরা। তারা চান এমন একজন নেতৃত্ব আসুক যারা তাদের নিয়ে তাদের উন্নয়নের কথা ভাববে। নির্বাচিত সরকার হবে নারী বান্ধব। জয়পুরহাটের নারীদের নির্বাচনী ভাবনার কথাই জানাচ্ছেন মোয়াজ্জেম হোসেনের তথ্য এবং ছবির প্রতিবেদনে। কৃষি নির্ভর জেলা জয়পুরহাট, কিন্তু এখানে নেই ভারী শিল্প কারখানা। এখানে নারী পুরুষের জীবিকা টিকে আছে কৃষির মাধ্যমেই। উন্নয়নের এই সীমাবদ্ধতার সবচেয়ে বড় বোঝা বইতে হয় এখানকার নারীদের। জেলার গৃহিণী, শ্রমজীবী, তরুণী উদ্যোক্তা কিংবা প্রথমবারের ভোটার সবার কথাতেই আক্ষেপ তাদের উন্নয়নের কথা ভাবার মানুষ নেই, যে কারণে দিন বদলালেও বাস্তবতা বদলায়নি। তবে কিছুটা হলেও ভাবনার বদল হচ্ছে জেলার নারীদের। নারীরা এখন তাদের অধিকার সচেতন। তারা আসন্ন নির্বাচন নিয়েও ভাবছেন। তারা চান এমন সরকার আসুক যারা নারীদের শিক্ষা, কর্মসংস্থানের দিকে নজর দেবে। আমাদের এই নারীদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি, যার জন্য প্রয়োজন জয়পুরহাটে ভারী শিল্প কলকারখানা একটি ইকোনমিক জোন হিসেবে গড়ে তোলা এবং ক্ষুদ্র কুটির শিল্প গড়ে তুলে নারীদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া এবং নারীদের ক্ষমতায়নের সুযোগ করে দেওয়া। পড়াশোনা করতে যাই, আবার পদে পদে আমরা বিপদের সম্মুখীন হই। বিভিন্ন ইফটিজিং এর সমস্যা, ধর্ষণ, খুন প্রতিনিয়ত আমাদের এরকম চলতেই আছে। এই দৃশ্যগুলো আমরা আর দেখতে চাই না। আমরা সমাজটাকে বদলাতে চাই। নারী ভোটাররা বলেন, নিজেদের পরিবর্তন করতে চাইলেও জেলায় তেমন কোনো সুযোগ মেলে না। শিক্ষা কিংবা স্বাবলম্বী হওয়ার পথেও রয়েছে বাধা। আর শুধু নারীদের উন্নয়ন নয়, জেলার উন্নয়নেও তেমন গুরুত্ব দেয়নি বিগত প্রতিনিধিরা। তাই এবার দেখে শুনে প্রার্থী নির্বাচিত করতে চান তারা। স্বামী আমাদের অনেক অত্যাচার অবহেলিত করতেছে, আমরা কখনো সঠিক বিচার পাই না। আবার নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, আবার মনে করেন যে পুরুষ শাসিত সমাজে আমাদের কোনো মূল্যায়নও নাই। দরিদ্র জেলা, তো এখানে বিভিন্ন শ্রমজীবী মানুষ আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী মানুষ, বিভিন্ন হোটেলে কর্মজীবী মহিলা, বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরিজীবী মহিলা আছেন। এনার শিশু নির্যাতন হয় এই সমস্ত জায়গাগুলোতে, বিভিন্ন ক্ষেত্রে যে নারী নির্যাতন হয়, এগুলো সঠিক আইনের বাস্তবায়নটা নেই। এগুলো যদি সঠিকভাবে আইনের বাস্তবায়নটা করা যেত, সেই সাথে তাহলে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সুবিধা হয়। ভোট নিয়ে আগ্রহী নতুন ভোটাররাও। তবে তাদেরও দাবি কাজ, দক্ষতা, প্রশিক্ষণ আর প্রযুক্তির ব্যবহার বাড়ানো হোক। আর তারা এবার কোনো প্রতিশ্রুতিতে বিশ্বাসী নয়, বাস্তবায়ন দেখতে চান। যেহেতু আমি এবার প্রথমবারের মতো ভোট দিতে যাচ্ছি, তো আমি এমন এক প্রার্থীকে ভোট দেব যে প্রার্থী আমাদের বিশেষ করে নারীদের নিয়ে ভাববে। যেমন সমাজে নারীদের অধিকার, নারী ও পুরুষ সমান সমতা, বিচার ব্যবস্থা সেভাবে সমাজে এখনো প্রতিষ্ঠিত হয়নি। যারা নারীকে সমর্থন করবে, নারীর কর্মসংস্থানের সমান সুযোগ, চলাফেরায় সমর্থন করবে এবং নারীর বিরুদ্ধে যে নির্যাতন, যেমন রাস্তায় ইফটিজিং, ধর্ষণ, এ ধরনের ঘটনা যেন কম ঘটে এবং ঘটলেও এর বিরুদ্ধে যেন আইনি পদক্ষেপ
ভালোভাবে নেওয়া হয়। আমরা বৈষম্যহীন সরকার চাই। আমরা সরকার চাই এমনই একজন যে তিনি কোনো জাতি ভেদাভেদ করবেন না। জয়পুরহাট জেলায় এবার মোট ভোটার 8,08,823 জন, যেখানে নারীদের সংখ্যা 4,07,746 জন। মনিরা কাজরি, ৭১।